আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করেছে ইতি খাতুন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও আশা করি ভালো আছেন। আজকে আপনারা জানেন আমরা কত পেজ থেকে পড়বো? পেজ নাম্বার 6 মেবি ছিল। আমাদের পেইড ব্যাচে গতকালকের ক্লাসটি ওপেন পেজে ছিল, আর আজকে একটু সবাই দ্রুত জয়েন করে ফেলেন, আমরা ইনশাল্লাহ ক্লাসটি খুব দ্রুত শুরু করব। ওকে, তো আমি যেহেতু লিঙ্ক শেয়ার করেছি, আপনারা হয়তো বা অলরেডি যুক্ত হতে পেরেছেন আমাদের লিঙ্কের মাধ্যমেই। আর বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা রেগুলার এখান থেকে করতে থাকবো। পেইড ব্যাচের কিছু কিছু ক্লাস ওপেন পেজে হবে, কেউ যেন এটা নিয়ে আপসেট হবেন না। কারণ পেইড ব্যাচের কিছু ক্লাস ওপেন পেজ এই জন্যই হবে যে অনেকেরই সেক্ষেত্রে মানে ভর্তির আগে, আপনিও যেমন ভর্তির আগে অনেক সময় ডেমো ক্লাস দেখতে চান, সেই জন্য আমরা কিছু ক্লাস ওপেন পেজে রাখি। যেমন গতকালকের ক্লাসটি পার্ট 1 ছিল নাউনের, সেটা ওপেন পেজে ছিল। আজকে পার্ট 2, সেখান থেকে আমরা আলোচনা করব। পেজ নাম্বার সম্ভবত 6। আপনারা গত ক্লাসে যারা ছিলেন তারা বিষয়টা সম্পর্কে অবগত আছেন। তো আমরা পেজ নাম্বার 6-এ চলে যাব। তো সবাই একটু রেডি কিনা আমাকে কমেন্টসে জানিয়ে দেন। আমি 1 মিনিট সময় নিচ্ছি, যেহেতু আমরা 9টায় শুরু করব, জাস্ট 9টা অলরেডি 1 বাজে। সময়টা এই জন্য নিচ্ছি যে আমি লিঙ্কটা শেয়ার করেছি, অনেকে 2-1 মিনিট সময় লাগতে পারে জয়েন হতে। জাস্ট এই জন্যই সময় নিচ্ছি, আপনারা ততক্ষণে একটু আমাকে জানিয়ে দেন যে সব কিছু ওকে আছে কিনা। ইনশাল্লাহ আমরা তাহলে ক্লাসে চলে যাই। ওকে, হ্যাঁ স্যার, সব শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সবকিছু আপনারা শুনতে পাচ্ছেন। আর আমি একটু সাউন্ডটা চেক করি। মই ক্লাস আসছি কি যেন লিখছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি সাউন্ড কম পাচ্ছি নাকি আমার ল্যাপটপে সাউন্ড অফ করা আছে? একটু দেখে নিই। আশা করি হ্যাঁ ঠিক আছে। ল্যাপটপে একটু কম ছিল করা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করব। আমাদের 70 জন অলরেডি যুক্ত হয়ে গেছে, সবাই রেডি। তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করি। আজকে আমরা পার্ট 1-এ পেজ নাম্বার 6 থেকে শুরু করার কথা ছিল, অর্থাৎ আজকে হচ্ছে পেজ নাম্বার 6 থেকে আমরা পড়া শুরু করব। ওকে, আচ্ছা। তাহলে আমরা সরাসরি আমাদের বইতে চলে যাই, মাস্টার বইয়ে পেজ নাম্বার 6-এ। হ্যাঁ, পেজ নাম্বার 6 এই যে এখানে আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো আমরা গতকাল সলভ করেছিলাম। আমরা জাস্ট আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কালেকটিভ নাউন ও কমন নাউন ও কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এই পার্থক্য এখানে বেশ কিছু বিষয় লেখা আছে। আমি বরাবর বলে থাকি যেটা, যে স্যার কালেকটিভ নাউন আর কমন নাউনের পার্থক্যটা এখানে যেভাবে লেখা আছে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বরাবরের মতো করে যে বলি যে আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি না বুঝেন তখন আমরা বইয়ের এই অংশটা একটু রিডিং পড়ার চেষ্টা করবো। আমি এই জন্য এটাকে কেটে দিলাম, কেমন? আচ্ছা, একটু খেয়াল করবো যে স্যার কমন নাউন আর কালেকটিভ নাউনের মেইন পার্থক্যটা কোথায়, নিচে আমি এগুলা ডিটেলস বলবো। কমন নাউন জন্মের সাথে সাথে নামটা হয়ে যায়, বাট কালেকটিভ নাউনের ক্ষেত্রে জন্মের সঙ্গে সঙ্গে নামটা হয় না। আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি জন্মগ্রহণ করে নাই এখনো, তবুও ডক্টরের কাছে নিয়ে গেলে বলবে যে আপনার তো ছেলে হবে, মানে বয় হবে। কি হবে? বয়। অথবা আপনার তো মেয়ে হবে, গার্ল। কেউ কিন্তু বলবে না যে আপনার পুলিশ হবে, আপনার আর্মি হবে, বা আপনার বিডিআর হবে, আপনার টিম হবে, আপনার কমিটি হবে। কালেকটিভ নাউন সবসময় একটা কালেকশনকে বোঝায়, একটা সংগ্রহকে বোঝায়। বাট কমন নাউনের ক্ষেত্রে বিষয়টা এমন না। কমন নাউনটা জন্মের সাথে সাথেই নাম গ্রহণ করে। কালেকটিভ নাউন আগে কালেক্ট বা সংগ্রহ বা সমষ্টি করা হয়, এরপরে নাম প্রদান করা হয়। এটা হচ্ছে একটা বিষয়। নাম্বার 2, সেটা হচ্ছে কমন নাউনের উদ্দেশ্যগুলো অভিন্ন থাকতে পারে, অর্থাৎ কমন নাউনের এক একটা নাউনের এক এক উদ্দেশ্য থাকতে পারে। বাট কালেকটিভ নাউন সবগুলার যে একটা সমষ্টি, সকল সমষ্টির উদ্দেশ্য এক থাকে। যেমন আমরা যদি বলি একটা কমিটি তৈরি করা হবে, যে হয়তো বা বাজার কমিটি মানে বাজার পরিচালনার জন্য, ফুটবল টিম ফুটবল খেলার জন্য। আবার যদি কোনো কারণে বলেন আর্মি তৈরি করা হয়েছে দেশের প্রতিরক্ষার জন্য। যদি বলি পুলিশ শান্তি রক্ষার জন্য। বাট বয় তৈরি করা হয়েছে শুধুমাত্র কিসের জন্য বলতে পারবেন? বয়, এক বয় চুরি করে আর এক বয় গিয়ে ধরে।
এক বয় পিটায় আর এক বয় গিয়ে ছাড়ায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে কমন নাউনে, বাট কালেকটিভ নাউনের উদ্দেশ্যগুলা অভিন্ন থাকে। স্যার আজকে না এক্সাম কথা ছিল, এক্সাম প্রতি ক্লাস পর, প্রতি ক্লাস পর এক্সামটা হয় না, এটা এক্সাম হয়, এটা ওল্ড ব্যাচের ক্লাসের এক্সাম হবে, আপনাদের ব্যাচের না। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ক্লাস কবে 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 হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, বা এখানে আমি রুটিনটা দিয়ে দিব। আচ্ছা এখন দেখেন আমি যেটা বললাম যে যেমন ধরেন একজন প্লেয়ার, এখানে লেখা আছে খেলোয়াড়, এই প্লেয়ার যে খেলোয়াড় ইনি দেখেন এটা হচ্ছে যে কোনো ব্যক্তির সাধারণ নাম। এখন এই প্লেয়ার থেকে গঠন করা হয়েছে টিম, যেমন প্লেয়ার সিঙ্গেল সিঙ্গেল হতে পারে, বাট টিম মানেই একটা দলকে বোঝায়, যেমন স্কোয়াড একটা দলকে বোঝায়, স্কোয়াড। এরপরে যদি বলি স্যার বুক বই, এটা ভিন্ন ভিন্ন হতে পারে, বাট বই যখন একটা জায়গায় রাখা হয় সেটাকে বলে লাইব্রেরি অথবা পাইল বা স্তূপ। আবার যদি নিচে দেখেন শিপ, এই যে শিপ দেখতেছেন, শিপ ভেড়ার সাধারণ নাম হচ্ছে শিপ। আবার ফ্লক মানে হচ্ছে কতিপয় ভেড়ার সমষ্টি। তবে একটা কথা এখানে বলে রাখি, শিপ যে দেখতেছেন, শিপ কিছু ক্ষেত্রে অপশনে কমন নাউন না থাকলে কালেকটিভ নাউন করতে পারবেন। আচ্ছা এখন যেই পার্থক্যটা এখানে ওনারা লিখেছে, আসলে বলছে কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর নাম বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা সমষ্টিকে বোঝায়। আচ্ছা কমন নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস অ্যাডজেক্টিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়, বাট বলছে শেষে এস বা ইএস যুক্ত হয়ে কখনো প্লুরাল কালেকটিভ নাউন হয় না, কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে তা কমন নাউন হয়। তাহলে কেমন কথা হইলো? সমস্যাটা আমার এই জায়গায়, আমার অন্য জায়গায় আপত্তি নাই, আমার এই বইটার এই অংশটা আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে কি দেখেন, বলছে যে শেষে এস বা ইএস কখনো প্লুরাল, কথাটা কি এস বা ইএস যুক্ত হয়ে কখনো প্লুরাল কালেকটিভ নাউন হয় না। আরে ভাই প্লুরাল কালেকটিভ নাউন হয় না বুঝলাম, তাহলে এস বা ইএস যুক্ত হয়ে কালেকটিভ নাউন হয় না, তাহলে এস বা ইএস যুক্ত হয় না এই কথা লেখার দরকার কি? বললেই তো হয়তো নিচের কথাটা যে কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কমন নাউন। আমি গতকালকের ক্লাসে অলরেডি ক্লিয়ার করছিলাম, যদি দেখেন কোনো নাউন প্লুরাল করা হয়েছে, সেটা যদি হাবিবস আরো হয়, হাবিবস যদি লেখা থাকে মানে প্লুরাল, তখন ওটা কমন নাউন হবে। অর্থাৎ প্লুরাল হওয়ার ক্ষমতা আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কমন নাউনের, অন্য কোনো নাউন প্লুরাল হওয়ার ক্ষমতা রাখে না বা প্লুরাল অবস্থা হতে পারে না। ওকে, হোয়াটসঅ্যাপে অবশ্যই যুক্ত হবেন, হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা কিন্তু গ্রুপ লিংক হোয়াটসঅ্যাপে দেই। হ্যাঁ আচ্ছা তাহলে বলছি কি, কোন নাউন প্লুরাল হলে সেটাকে কি বলবো? কমন নাউন বলবো। এটা যে চান্দই হোক, সে যদি প্রপার নাউন হয়, কালেকটিভ নাউন হয়, ইভেন যদি ম্যাটেরিয়াল নাউন হয়, ইভেন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, প্লুরাল যদি হয়, প্লুরাল অবস্থা যদি থাকে, সেটা 100% কমন নাউন। আচ্ছা এখন নাউন অফ মাল্টিটিউড একটা কথা আছে, অর্থাৎ কিছু নাউন আছে যারা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের কাজই করতে পারে। অর্থাৎ যেমন কমিটি, এই যে কালেকটিভ নাউন দেখতেছেন, অবিভক্ত সমষ্টি, ভার্ব ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। যেমন বলছে দ্য জুরি ইজ বা ওয়াজ আনঅনিমাস ইন ইটস ডিসিশন। আরেকটা বলছে নাউন অফ মাল্টিটিউডের ভার্ব প্রোনাউন দুটোই প্লুরাল হয়ে থাকে। দ্য জুরি আর বা ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আচ্ছা আরেকটা বলছে দ্য জুরি হ্যাভ আর্গুড ফর 5 মিনিটস। আচ্ছা এই যে যে জায়গাগুলো, আমি এই সেন্টেন্স গুলো সরাসরি এক্সাম্পলে চলে আসি এবং বোঝানোর চেষ্টা করি। খেয়াল করেন, প্রথম প্রশ্ন 35, দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস ডিসিশন। একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটির পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা, কি সিঙ্গুলার, মানে ইজ হতে পারে, হ্যাজ হতে পারে, এই টাইপের। বাট এইখানে যে কথাটা বলা হয়েছে দ্য কমিটি ড্যাশ আনএবল, এখন উত্তরটাই দেখেন, উত্তরে করা আছে সি, আর এখানে আছে কি ওয়ার। কথা হচ্ছে স্যার এখানে তো ওয়াজও দিতে পারতো বা ইজও দিতে পারতো, কেন দেয়া হলো না? কোন ধরনের কালেকটিভ নাউনের মধ্যে যদি বিভাজন তৈরি হয়, ভাগ হয়ে যায়, তাহলে সেগুলো প্লুরাল হয়। যেমন দ্য কমিটি আর ডিভাইডেড ইনটু 2 পার্ট, এরকম বলি না আমরা। এইটাও কিন্তু বিভাজন বুঝাইছে। কেন বিভাজন বুঝাইছে দেখেন, দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস ডিসিশন, মানে একটা সিদ্ধান্তের উপর তারা একমত হইতে পারে নাই। আচ্ছা আমরা 5 জন মিলে একটা ডিসিশন নিব, ধরেন আমরা কমিটি, এই 5 জন লোক আমরা যদি ডিসিশনটা না নিতে পারি, আপনি নিশ্চিতভাবে বুঝে যাবেন যে তাহলে এই 5 জনের মতামতের ঠিক নাই, নিশ্চিতভাবে এদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। 2 জন বলছে হ্যাঁ, 3 জন বলছে না। কেন? কারণ তারা কোনো ডিসিশনে একমত হইতে পারে নাই। এই যে এই আনএবল টু এগ্রি, এই শব্দটাই আমাকে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে তাদের মধ্যে বিভাজন আছে। এই জন্য এই ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হচ্ছে, না হলে ওয়াজ ব্যবহার করা হতো। ওকে স্যার এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানিয়ে দেই, যে এই 35 নাম্বার প্রশ্নটা অনেকবার আসছে, এই প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। কমিটির জায়গায় জুরি কথাটাও থাকতে পারে, কেমন?
স্যার এই প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান। আচ্ছা, রাফসান বলছে স্যার আরো একবার বুঝান। দেখেন, বলছি যে একটা কমিটি গঠন করা হয়েছে যে তারা সবাই মিলে একমত হয়ে একটা ডিসিশন নিবে, বাট তারা ডিসিশন নিতে পারে নাই। কেন পারে নাই? আমি যদি একটা কমিটিকে বলি যে আপনারা সবাই মিলে একটা ডিসিশন দেন যে এটা কি ইয়েস করব নাকি নো করব, বাট তারা কেউ বললো ভাই আমরা পারবো না ডিসিশন দিতে, বসছে কিন্তু পারে নাই। কেন? কেন পারে নাই? সবাই মিলে ইয়েস বলতে পারে বা সবাই মিলে নো বলতে পারে, সবাই মিলে তো একটা ডিসিশন দিতে পারতো, বাট কেন পারে নাই? পারে নাই এই কারণেই যে নিশ্চিতভাবে তারা ভিতরে মতামতের পার্থক্য তৈরি হয়েছে। দুইজনে বলছে হ্যাঁ, তিনজনে বলছে না, মানে বিভাজন তৈরি হয়েছে। এই যে যেহেতু তারা কোনো ডিসিশনে একমত হইতে পারে নাই, মানে এই কমিটি এখন নিশ্চিতভাবে দুইটা তিনটা ভাগ হয়ে গেছে কোথাও, যে স্যার এই জন্য তারা একমত হতে পারে নাই। যেহেতু বিভাজন তৈরি হয়েছে এই জন্য এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে। ওকে, এই গ্রুপেই পাবো, ক্লাসের রেকর্ডিং গুলো সব এই গ্রুপেই পাবো। যেমন গতকাল নাউন 1 হয়েছে এই গ্রুপে পাবেন, আমি আপলোড দিয়ে দিব। আজকে নাউন 2 হচ্ছে, সবগুলা এখানেই পাবেন। কেমন? এখানে মেইন হচ্ছে ওখানে একটা কথা লেখা আছে দেখেন, ইটস। এই যে ইটস থাকলে এটা সরাসরি সিঙ্গুলার, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। বাট এখানে দেয়ার লেখা থাকলে তখন আমরা এখানে আর ব্যবহার করতাম। আমরা আরো সেন্টেন্স দেখছি, নিচের দিকে আসেন, এই টাইপের আরো কিছু সেন্টেন্স এখানে আছে। ওকে, একটু খেয়াল করেন প্রশ্নটা 35, এখানে 36 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। এবার বলেন দ্য জুরি বলছে, জুরি মানে বিচারক দল, বিচারক দল। এই বিচারক দল আর্গুইং মানে তর্ক করতেছে, যুক্তি তর্ক উপস্থাপন করতেছে এমন এই জায়গায় মেইন প্রশ্ন দেম সেলফ। স্যার দেম মানেই তো আপনারা বুঝেন প্লুরাল। তার আমি যদি বলি কমিটি, এই দেম সেলফ কথা না থাকলেও আমি এখানে আর ব্যবহার করতাম। কেন? কারণ কমিটি যদি বলি যে যুক্তিতর্ক উপস্থাপন করতেছে, তাহলে নিশ্চিতভাবে কমিটির মধ্যে এই পক্ষ আর ওই পক্ষ একজন আর একজনের সাথে যুক্তিতর্ক করতেছে, মানে বিভাজিত হয়ে। ওকে, একটা টিমের মধ্যে আমি যদি আবার বলি যে টিমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতেছে, আপনি বলেন টোটাল টিমটা কি একমত হয়ে করতেছে নাকি দুইটা ভাগ হয়ে তারপরে প্র্যাকটিস করবে? যদি ফুটবল টিম হয় তাহলে দুইটা ভাগ হয়ে তারা প্র্যাকটিস করবে। যদি ক্রিকেট টিম হয় এক পার্টি বল করবে আর এক পার্টি ব্যাটিং করবে, মানে বিভাজন তৈরি হয়ে নিজেদের মধ্যে কিছু করবে। এই দেমসেলভ কথাটা থাকার কারণেই এখানে আর দিয়ে কারেক্ট করা হয়েছে। ঠিক আছে না স্যার? বুঝতে পারছি? যেমন নিচের প্রশ্নটা খেয়াল করেন, নিচে যে প্রশ্ন ছিল দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখেন ওয়ার লেখছে কেন? কারণ বলেই দিছে ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আবার এইখানে দেখেন দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড, অডিয়েন্স মানে শ্রোতারা, রিমেইন সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন, অর্থাৎ সিনেমার যে নাটকের বিরতি সেই সময় অডিয়েন্স বসেছিল। স্যার এই নিয়ম কি কালেকটিভের ক্ষেত্রে? হ্যাঁ, কালেকটিভের ক্ষেত্রে এই নিয়মটা। আচ্ছা, এই পর্যন্ত কি স্যার ক্লিয়ার বুঝতে পারছি এই বিষয়টা, যে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স? আমি জুরি নিয়ে আরো দুই একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, এটা আমি পার্সোনালি আলাদা করে লিখে দিচ্ছি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা বেশি হবে। খেয়াল করেন দুইটা প্রশ্ন, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। দেখেন দেখেন দ্য জুরি ইজ গিভিং ইটস, অথবা এখানে হিজও হতে পারে। হ্যাঁ, ইটস অথবা হিজ দুইটাই হতে পারে, হিজ ডিসিশন। এই যে ইটস বা হিজ দিছে, এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে বিচারক দলটা এবার সিঙ্গুলার, এই জন্য ইজ বুঝছে। হ্যাঁ, আর যদি আমি সেন্টেন্সটা এরকম লিখতাম দ্য জুরি আর unable to give their ডিসিশন। এই যে দেয়ার লিখছি না স্যার, দেয়ার মানে প্লুরাল, এই শব্দটা থাকার কারণে আমাকে বুঝতে হবে এটা প্লুরাল। এই হচ্ছে সিস্টেমটা। এটা কি বুঝতে পারছি ভাইয়া? 35 নম্বর প্রশ্নটা কালেকটিভ নাউন। হ্যাঁ, আমি নাউনের প্রশ্নে আসি নাই, জুরি তো কালেকটিভ নাউন, এটা তো আমরা বুঝি। কানেকশন প্রবলেম হয়েছে মনে হয় স্যার, এই নিয়মটা কি কালেকটিভ নাউন? আচ্ছা, নেট কোয়ালিটি ঠিক আছে কিনা, যারা আমরা আছি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমার কথা, বা নেট কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং ওকে আছে কিনা আমি একটু জানান তো, কারণ অনেকে হয়তো দু একজন বলতেছে।
আচ্ছা, এই হচ্ছে সিস্টেমটা। এই জন্য আমি বলেছি যে অনেক সময় হয়তো বা বইতে একরকম লেখা থাকে, বুঝতে অসুবিধা হতে পারে, তো সেজন্য তো স্যার পার্সোনালি আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে গেল পেজ নাম্বার 6 আমাদের। এরপরে আমরা পেজ নাম্বার 7-এ চলে যাব। এখানে কিছু প্রশ্ন দেখেন। প্রথম কথা হচ্ছে স্যার ম্যাটেরিয়াল নাউন কথা বলছে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, একটা কথা এখানে বলি, ম্যাটেরিয়াল নাউন আপনাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন থেকে থাকে, বা আমি অনেক সময় প্রশ্ন উপস্থাপন করি যে কিছু কিছু ম্যাটেরিয়াল নাউন যেগুলা ঝামেলা তৈরি হওয়ার, সেগুলা কিন্তু এখানে উল্লেখ করা হয়। তো যাই হোক, এখানে বলছে যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমি এই যে রুলটা লেখা আছে না, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, এই গণনা করা যায় না এই কথাটার সাথে আমি একমত না। আপনারা নিশ্চয়ই বুঝবেন স্যার, আমরা যদি বলি, পরে বুঝে নেবেন যদি নেট প্রবলেম হয়ে থাকে। হ্যাঁ, আমি আরো কিছু এক্সাম্পল দিব, বা নেক্সটে আরো কিছু এক্সাম্পল পাবো। হ্যাঁ, কানেকশন প্রবলেম স্যার, প্রত্যেক টপিক থেকে এক্সাম নিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম একটু খেয়াল করেন যে স্যার বলছে গণনা করা যায় না। আপনারা নিশ্চয়ই জানেন রাইস, এখানে দেখেন লেখা আছে। রাইস মানে কি স্যার? রাইস মানে চাউল, অথবা আমরা যদি বলি স্যার ভাত। আপনি বলেন তো রাইস কি গণনা করা যায় না? কি ইয়েস অর নো করবেন আমাকে উত্তর কমেন্টে, যে স্যার ইয়েস অর নো, রাইস কি গণনা করা যায় নাকি যায় না? চাউল কি গণনা করা যায় নাকি যায় না? ধান কি গণনা করা যায় নাকি যায় না? ভাত কি গণনা করা যায় নাকি যায় না? আমাকে একটু কমেন্ট করে হয় ইয়েস লিখবেন যেটা সত্য, আর নো হইলে নো লিখবেন। তারপরে আমরা এখানে রুলটা নিয়ে আমি আলোচনা করতেছি যে কেন আমি এই রুলটার সাথে একমত নয়। কারণ বেশিরভাগ বই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপরে কালেক্ট করে, মানে কালেকশন। আচ্ছা, রাইস যদি গণনা করা যায়, তাহলে এখানে যে বলছে গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়, তাহলে কথাটা কেমন হইলো স্যার? একজন শুধু পাইছি, হালিমা, সে বলছে স্যার রাইস গণনা করা যায় না। কেন ভাই? আমি যদি এত কয়টা চাউল আপনাকে দিয়ে বলি গুনে দেন, পারবেন না গুনতে? কি মনে হয়, পারবেন না? আমি শুধু একজনের উত্তর পেয়েছি যে বলছে স্যার নো। একজন বলছে স্যার গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না। এক্স্যাক্টলি এই কথাটা শুনতেছিলাম, গণনা করা হয় না এই কথাটাও আমরা কিছুটা নিতে পারবো, বাট গণনা করা যায় না এটা কিন্তু ভুল। অল্প হলে যাবে, তাছাড়া যাবে না। কেন? এখানে কি লেখা আছে যে অল্প হলে গণনা করা যায়, না হলে যায় না? এবার আমি বলি যে আসলে রুলটা কেমন ছিল। এটার বেসিক রুল ছিল যে সকল নাউন গণনা করে বিনিময় করা হয় না, আবার বলছি গণনা করা যায় না এই কথাটা বাদ, গণনা করে বিনিময় করা হয় না। অর্থাৎ আমি যদি কারো কাছে গিয়ে বলিও যে ভাই আমাকে 4টা ভাত দেন, সে কি আমাকে 4টা দিবে? সে একটা পরিমাণে দিবে। আপনি গণনা করা যায়, বাট গণনা করেও আমরা কি করব? বিনিময় করি না, তাহলে সেটাকেই বলা হবে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আবার বলছি, যে সকল নাউন গণনা করে বিনিময় করা হয় না বরং পরিমাপ করে বিনিময় করা হয় সেগুলাকে ম্যাটেরিয়াল নাউন বলে। বাট গণনা করা যায় না এই কথাটা এখানে ভুল। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাটেরিয়াল নাউনের কথা যদি বলি স্যার, ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে এইগুলো হচ্ছে কোন নাউন স্যার? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই হিসাবে আপনারা একটু নিজেরাই আমাকে বলেন। প্রথমে বলছে স্যার ওয়াটার ইজ ড্যাশ নাউন, তাহলে ওয়াটার কোন নাউন? 38 নাম্বার, 39 নাম্বার দেখেন। রাইস, এটা তো অলরেডি পারবেন কোন নাউন। 40 নাম্বার, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, গোল্ড কোন নাউন? অবশ্যই পারবো স্যার, এগুলা পারবো না? আচ্ছা, শেষের দিকে একবার মনে করাই দিবেন, এমডি সোফান, হ্যাঁ 36 নাম্বারটা। তাহলে এগুলা সব কোন নাউন স্যার? ম্যাটেরিয়াল নাউন। এগুলা আমরা জানি যেগুলা পরিমাপ করে বিনিময় করা হয় বাট গণনা করা হয় না। আচ্ছা, এখানে যে কথাগুলো আছে এগুলো আমাদের লাগতেছে না, তবে এখানে মাটন, এখানে আরো অনেকগুলা অপশন নাই, আমি সেগুলো একটু আলোচনা করব স্যার। সবগুলা এখানে নাই, ম্যাটেরিয়াল নাউনের নিয়ে কনফিউশনের যে জায়গাগুলা এগুলো আমি বলতেছি। হ্যাঁ, যেমন মাটন, এটা কোন নাউন স্যার? এটা ম্যাটেরিয়াল নাউন, মানে মাংস। এবার এখানে যে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, আমাদের মানে ওভাররাইটিং পেজে, যে এখানে সবকিছু কিন্তু বইতে নাই। এই জন্য বলি যে স্যারদের পড়া আর বই অ্যাডজাস্ট করে পড়া দুইটা ভিন্ন রকম হয়। হ্যাঁ, একটু খেয়াল করবো। হ্যাঁ ভাইয়া, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, স্যার এয়ার কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা একটা প্রশ্ন। এয়ার কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? স্যার মাঝে মধ্যে নেট প্রবলেম হচ্ছে, এটা মেবি আপনার প্রবলেম হচ্ছে, আমার এখানে নেট প্রবলেম নেই, যেহেতু আমিও নিজেও ল্যাপটপে দেখতে পাচ্ছি, আপনাদের সঙ্গে ইন্টারেক্টেড হচ্ছি,
এই জন্য আমি তাহলে একটা প্রশ্ন নিচ্ছি স্যার, এয়ার কোন নাউন, আমাকে সেই উত্তরটা করবেন। ওকে, আচ্ছা এটা একটু আমাকে বলেন যে এয়ার কোন নাউন। আর আরেকটা প্রশ্ন নিচ্ছি, আই টুক রাইস উইথ ফিশ, ফিশ কোন নাউন? হ্যাঁ, দুইটা বলছে স্যার, এয়ার কোন নাউন আর একটা হচ্ছে ফিশ কোন নাউন। এটা কিন্তু ওখানে নেই, হ্যাঁ আমি জাস্ট এখানে দিছি কারণ আমি চাচ্ছি আপনারা আসলে কি পড়তেছেন। ওকে, হ্যাঁ অনেকেই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করতেছেন, অনেকে ম্যাটেরিয়াল নাউন উপস্থাপন করছেন। আচ্ছা আমি এই জন্য বলি যে স্যার কিছু জায়গায় আমাদের বইতে থাকে না, বাট এই যে বইতে এই জায়গায় নাই কিন্তু দেখেন, বাট আমি নিয়ে আসছি কারণ এটা অন্য জায়গায় প্রশ্নে আসছে বা আপনি অন্য জায়গায় পাবেন। আপনার হয়তো নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনারা অন্য যারা আছেন তারা একটু বলেন তো যে নেট প্রবলেম হচ্ছে কিনা বা আমার ক্লাস কোয়ালিটিতে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ভাইয়া অনেকে ভুল করছে, আমি আবার কারেক্ট অ্যান্সারটা করে দিচ্ছি। তার আগে এয়ারের সাথে সাথে আমি একটু বলতে চাই আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই জানেন পানির অবস্থা তিনটি। পানির অবস্থা কয়টি স্যার? তিনটি, তাই না? পানির অবস্থা কয়টা? পানির অবস্থা তিনটি, মনে আছে না? পানি বা ওয়াটার, যেটা দেখেন পানি অথবা ওয়াটার, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা আপনার কোনো সন্দেহ নাই। ওকে, তরল রূপান্তর করা যায়, রাফসান কিন্তু অলরেডি উত্তর করে ফেলছে। তাহলে দেখেন পানির অবস্থা কয়টা স্যার? তিনটা। তার মধ্যে একটা হচ্ছে তরল, তরলটাকে বলি আমরা ওয়াটার। এটাকে যদি আপনি কঠিনে রূপান্তর করেন তাহলে আইস, এটাও ম্যাটেরিয়াল নাউন। আর যদি এটাকে বায়ুতেও রূপান্তর করেন মানে বায়ুবীয়, সেটাকেই বলে এয়ার। অর্থাৎ এয়ার হচ্ছে মূলত পানিরই আরেকটা রূপ, পানিরই আরেকটা রূপ। তাহলে এইবার আপনারা বলেন যে এয়ার কোন নাউন স্যার? এয়ার পানির আরেকটা রূপ। যেহেতু বাতাসের উপাদান আছে, আপনি পরিমাপ করতে পারেন বাতাসের উপাদান কার্বন ডাই অক্সাইড এত%, অক্সিজেন থাকে, আছে না? তাহলে কি হবে? পানির অপর নাম বলি বা যাই বলি, এগুলা মূলত কোন নাউন? আমি তো 20 মিনিট ধরে লিঙ্কে ঢুকতে পারছিলাম না, কেন ভাইয়া? এমনটা হওয়ার কথা, হয়তো আবার আপনার নেট প্রবলেম হতে পারে বা আজকে নেট সমস্যাও হতে পারে, এমনও হতে পারে। আচ্ছা এখন ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? এখন যারা আমার সাথে আছেন আপনারা একটু বলেন যে এখন ক্লিয়ার বুঝতে পারছেন এটা কোন নাউন। অলরেডি উত্তর করে হলা কথা আপনার, যে ম্যাটেরিয়াল নাউন, এটার পানির অপর নাম কোন নাউন স্যার? আচ্ছা এবার তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্নে আসি, দেখেন আই টুক রাইস উইথ ফিশ, আরেকটা হচ্ছে দেয়ার আর 20 ফিশ ইন দিস পন্ড, এই পুকুরে 20টা মাছ আছে, এখানেও ফিশ এখানেও ফিশ। এখন আমার কথা হচ্ছে স্যার 1 নাম্বার এবং 2 নাম্বার দুই জায়গায় ফিশ আছে, তাহলে ফিশ কোন নাউন এটা একটু আমরা দেখবো। হ্যাঁ একটু বুঝেন। প্রথমত স্যার আমাদেরকে প্লিজ স্যার বলবেন না প্লিজ, ভালো লাগছে না এটা, প্লিজ স্যার তুমি করে বলেন। আচ্ছা এটা বিষয় না, দেখেন যেখানে বলা হচ্ছে যে আমি ভাত খাইছি কি দিয়ে? মাছ দিয়ে, এইটা। দ্বিতীয় কথা বলছে যে পুকুরে 20টা মাছ আছে, মানে দুইটা জায়গায় সেন্টেন্স দুইটা ভিন্ন ভিন্ন মনে হতে পারে। তো প্রথমত বলি এটা যারা জানেন না তাদেরকে একটু বলি, প্রশ্ন করি। এটা আমি লিখতেছি সি দিয়ে, জাস্ট উত্তরটা করবেন সি। মিট মানে মাংস, এই মিট কোন নাউন সেটা একটু দেখবো। মিট কোন নাউন? সি দিয়ে উত্তর করবেন। হ্যাঁ কারণ আমি চাই সবসময় যেন আপনি যেটা পারেন সেটা দিয়ে অন্যটাকে পারেন। তাহলে একটু বলেন তো স্যার, যে সি নাম্বারে আমি মিট লিখেছি, এই মিটটা কোন নাউন? একটু বলেন তো আমাকে যে স্যার সি নাম্বারে যে মিটটা লিখছি, মিট কোন নাউন? কেউ মুখস্থ করবেন না।
বোঝার চেষ্টা করবেন একটু। হ্যাঁ, অনেকে উত্তর করেছে যে স্যার মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিট মানে মাংস। আপনি যখন ভাত খান মাংস দিয়ে, তখন আপনি বলেন মাংস দিয়ে ভাত খাইছি, মিট ম্যাটেরিয়াল নাউন। আর যে কাউ থেকে আপনি পাচ্ছেন কাউ কমন নাউন, অর্থাৎ কাউ কমন নাউন। কাউয়ের যে মাংস দিয়ে ভাত খাচ্ছেন মিট, সেটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক একইভাবে আপনি যখন ভাত খাইছেন মাছ দিয়ে, আসলে আপনি কি মাছ দিয়ে খাইছেন এভাবে বলেন, না মাছের মাংস দিয়ে? সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনি এক টুকরা মাছের মাংস দিয়ে ভাত খাইছেন, বাট বলেন না যে মাছের মাংস, কারণ মাছের মাংসটাও ফিশ, এটা হচ্ছে মাংস যদি আমরা বলি। আর এটা হচ্ছে অরিজিনালি পুকুরে চলাফেরা করতেছে, গণনা করা যায়, প্লুরাল করা যায়, এটা হচ্ছে আর একটা ফিশ। হ্যাঁ, দুইটা ফিশ। তাহলে এই ফিশ হচ্ছে জীবিত, চলমান, অর্থাৎ জীবিত যদি বলি, তো জীবিত না লিখে আমি লিখতে চাই খাদ্য নয়। খাদ্য নয় অর্থাৎ এখনো রান্না হয় নাই। হ্যাঁ, খাদ্য নয়। আচ্ছা, আর এই যে যেটা দেখতেছেন এটা মূলত রান্না করা, ফ্রাইড বা খাওয়া। এটা দিয়ে মাছের মাংস, যেটা দিয়ে আপনি ভাত খাচ্ছেন, সেটাকে বোঝায়। এই জন্য প্রথমটা ম্যাটেরিয়াল নাউন, দ্বিতীয়টা মাছের মাংসকে বোঝায় না, সেই জন্য এটা কি হবে? না স্যার, বই দিয়েই কোর্স করায়। আমি আমার মতো করে বুঝাই আপনাদের সুবিধার জন্য, নাহলে আমি ওখানে যেটা পাই নাই সেটা ছেড়ে চলে যেতাম। আমি চাই আপনারা সর্বোচ্চটা পান এখানে, কারণ আপনারা সর্বোচ্চটা পেলে আমার অনেক লাভ। কারণ আপনি যখন আমার কাছ থেকে ভালো ক্লাস পাবেন, আপনি অনেককে ইনভাইট করবেন যে হ্যাঁ, এখানে অল্প টাকায় ভালো ক্লাস হয়, এখানে ভর্তি হও। এই জন্য আপনাদের দোয়ায় আমার প্রত্যেকটা ব্যাচে বরাবর 2000, 2500, 3000 স্টুডেন্ট ভর্তি হয়। তো ইনশাআল্লাহ দেখেন, আপনাদের এই ব্যাচটা এখন শুরু করেছি আমি গত পরশুদিন। এই ব্যাচে অ্যাডভান্সই 500 ক্লাস উপরে ভর্তি হয়ে গেছিল। তো যাই হোক, ঠিক যেভাবে আজ ক্লাস নিচ্ছেন, না আজ ক্লাস যেভাবে নিচ্ছি মানে বোঝানোর জন্য, আমি এইভাবে ক্লাস আমার জবের ব্যাচে নেই। আর এটা যেহেতু কোর্সের নাম মাস্টার বই, সো সেভাবেই নিতে চাই। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন, আমরা এর পরবর্তী জায়গায় চলে যাই। হ্যাঁ, তাহলে মাটন এটা যেমন ম্যাটেরিয়াল নাউন, ঠিক একইভাবে এখানে যদি ফিশ লেখা থাকতো যেটা দিয়ে খাদ্য বোঝায়, সেটাও আমার কি হইতো স্যার? সেটাও ম্যাটেরিয়াল নাউন হতো। বুঝতে পারছি তো ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে আমাকে জানান, ক্লিয়ার লিখে দেন তাহলে। ওকে। আচ্ছা, এখানে কিছু মুখস্থ জিনিস আছে যেগুলো আসলে আমি মুখস্থ করতে চাই না বা মুখস্থ করে দিতে চাই না আপনাদেরকে। আমি জাস্ট আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন, বাট আমি এটার প্রকৃত অর্থ বুঝাই দিব যে আসলে কি। এখানে কিছু কথা লেখা আছে যেগুলো আমার পছন্দ হয় না, আমি এই জন্য আমার মতো করে পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, ফাইন। দেখেন এখানে একটা কথা বলছে, দেখেন আমি যদি আপনাদেরকে বলি এগুলা কেন অপ্রয়োজনীয় বলা হয়। যে সকল নাউন দ্বারা দোষ গুণ, কি বলছে, দোষ গুণ অবস্থা দ্বারা দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবং এদের শেষে সি, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, টিআইওএন, এসআইওএন, শিপ, ডোম, রাই ইত্যাদি সাফিক্স থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে সাধারণত পঞ্চ ইন্দ্রিয় বা চোখ, নাক, কান, জিহ্বা বা ত্বক দ্বারা শনাক্ত করা যায় না। আচ্ছা, শনাক্ত করা যায় না, যাই হোক বলছে। তো এই যে যে কথাগুলো স্যার, আমি এগুলোর সাথে একমত নই। খাদ্য না বোঝালে ম্যাটেরিয়াল নাউন হবে। এখন আমি জাস্ট এখানে কে যে জিনিস বলছে এগুলো আমি চাই না যে আপনারাও মুখস্থ করেন, এগুলা বাদ দিয়ে রাখি। আমি জাস্ট আমার মতো করে বুঝিয়ে দিব, এরপরে সরাসরি নিচের প্র্যাকটিসে যাব একটু দেখার জন্য আপনাদের। ওকে, এটা হচ্ছে পেজ নাম্বার 7। আমি চাই যে আপনারা পারেন, যেটা বেসিক থেকে জেনে পারেন, মেন হচ্ছে এটা। এখানে যেগুলা লেখা আছে ধরেন, এগুলা এই টাইপেরই মুখস্থ পাঠ আমি যাই না, আমি চাই হচ্ছে আপনারা প্র্যাকটিস যেন পারেন। ওকে। আচ্ছা, এই জায়গায় যাওয়ার আগে আমি একটু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিব, পরে এই জায়গায় আমি সলভ করাই দিব। কেমন? সলভ করে দেব। দ্যাটস আর কমেন্টস এর দিকে না তাকলে ক্লাসটি কন্টিনিউ করতে থাকেন, সমস্যা নাই, সবকিছুই প্রয়োজন। হ্যাঁ, তাহলে একটু আমরা আগের মতো স্যার ওই জায়গায় চলে যাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। হ্যাঁ, এই জায়গাটা একটু আমি দেখার জন্য বা বোঝানোর চেষ্টা করি। দেখেন, ওখানে যেই অনেকগুলো মুখস্থ পাঠ, এইগুলাকে আমরা বাদ দিয়ে রাখবো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মতো করে চিন্তা করব। আর এই জিনিসটা কিভাবে চিন্তা করব সেটা একটু খেয়াল করব। মনে রাখবেন, জাস্ট আমি বলি যে সকল নাউন, অর্থাৎ নাউন
কোনগুলো? আমি উপরে যে সকল কথাটা লিখলাম না, নাউন দেখা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, শুধু, এই শুধু কথার পরের টুকু সবচাইতে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এটা আমার মতো করে আমি বুঝাই যেটা, হ্যাঁ, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়, হ্যাঁ, হৃদয় দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করা যায়। এখন কেন এই হৃদয় দিয়ে অনুভব করা যায় কথাটা আমি বলছি, দেখেন দেখেন অনেকেই তো বলে যে স্যার দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। একটা খুন্তি ধরেন, কোন আপু তার জামাইয়ের জন্য গরম করে রেখে দিছে যে আজকে একটু ব্যাটারে সাইজ করব, সেই ব্যাটা যায় গরম খুন্তিটায় হাত দিলে যাকে যেমন গরম লাগবে, হিট লাগবে, মানে হিট বা টেম্পারেচার যদি আমরা বলি, কোনো কারণে যদি সেই জামাইয়ের বাবা অর্থাৎ তার শ্বশুর যায়ও যদি হাত দেয় বা শাশুড়িও যদি হাত দেয়, কি খুন্তি বলবে গরম লাগবো না, তুমি তো অমুকের জামাই না, এরকম তারও কিন্তু গরম লাগবে। তাহলে এই যে টেম্পারেচার বলতেছি আমি, এইটা কিন্তু স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন না, যদিও সেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ঠিকই অনুভব করা যায় টাচ করলে। তো টাচ করে অনুভব করো না, এই অনুভবটা হতে হবে সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার। আপনি কাউকে অনেক বেশি লাভ করেন, এটা সরাসরি আপনার হৃদয়ের অনুভব, আপনি কাউকে বুঝাইতেও পারবেন না, আবার সে বিশ্বাস নাও করতে পারে। আপনি অন্য কাউকে বলতে পারেন যে দেখ লোকটার মধ্যে অনেক নলেজ আছে, নলেজ জ্ঞান, হ্যাঁ, এই নলেজ আছে, আবার একই ব্যক্তির জন্য অন্য ব্যক্তি বলতেছে তার মধ্যে কোনো জ্ঞানই নাই, অর্থাৎ এইগুলা শুধু তার অনুভব। আমি যদি কাউকে বলি যে আমার মধ্যে ওই লোকটার জন্য অনেক রেসপেক্ট আছে, আমি কি দেখাইতে পারবো যে হ্যাঁ দেখেন আপনার জন্য আমার অনেক রেসপেক্ট আছে? জাস্ট এটা আমার অনুভূতি, এটা পরিমাপের বিষয় কিছু না, এটা জাস্ট আমার ফিলিং, এরকম। বাট এই যে জায়গাটাই বলতেছি যে স্যার অনুভূতি বা ফিলিং যেগুলা, এগুলা অনুভব করা যায় হৃদয় দিয়ে। আপনার মা আপনাকে অনেক বেশি লাভ করে, আপনি কাউকে রেসপেক্ট করেন, আপনার মধ্যে অনেক এক্সপেরিয়েন্স আছে। অনেকে বলে পেইন, আমার হাতে এখানে যদি পেইন হয়, আমি কি কাউকে পরিমাপ করে বুঝাইতে পারবো যে এখানে পেইন হচ্ছে? আমি কাউকে দেখাইতেও পারবো না, বুঝাইতেও পারবো না। এগুলা হচ্ছে কি স্যার সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন, মনের বিষয়। তো আমি যদি ধরেন একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর আমরা ওখানে যাব। যেহেতু আজকে আমরা নাউন রিলেটেড এই বেসিক অংশটা ক্লিয়ার করব, আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্টটা আপনারা মুখস্থ করবেন, হ্যাঁ, কারণ ওই পার্টটা ভাইয়ার বোঝানোর মতো তেমন কিছু নেই, জাস্ট যেটা বোঝানোর সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন ধরেন কোন একজন ব্যক্তির মধ্যে ট্রুথফুলনেস আছে, সত্যবাদিতা, হ্যাঁ, ট্রুথফুলনেস। আপনি নিজেই দেখেন এই সত্যবাদিতা কি দেখা যায়? আপনি মনে করেন যে এই লোকটা সত্যবাদী, বাট সে সত্যবাদী নাও হতে পারে, এটা আপনার ফিলিং। আপনি তাকে সত্যবাদী মনে করতেছেন, আর একজন নাও করতে পারে, মানে ভিন্ন ভিন্ন ফিলিং। এটা এরকম না যে আপনিও যেমন সত্যবাদী মনে করবেন আর একজনও তেমন মনে করবে, ঠিক যেভাবে খুন্তি আপনি ধরলেও গরম লাগবে আর একজনেরও লাগবে, এরকম না। আচ্ছা ধরেন আপনি কোনো ব্যক্তির মধ্যে ট্রুথফুলনেস দেখছেন, তার মধ্যে অনেস্টি দেখছেন, সততা দেখলেন, সততা দেখছেন। এরপরে যদি দেখেন এই ব্যক্তির অনেক রেপুটেশন আছে, সম্মান আছে, অনার আছে, এটা দেখছেন। এরপর এই ব্যক্তিকে ধীরে ধীরে আপনি ধরেন ট্রাস্ট করা শিখছেন, অনেক বেশি ট্রাস্ট করেন। এখন এই যে বললাম যে একজনের মধ্যে ট্রুথফুলনেস আছে, অনেস্টি আছে, রেপুটেশন আছে, ট্রাস্ট করেন আপনি তাকে, কেন? কারণ লোকটার মধ্যে অনেক কাইন্ডনেস আছে, কি আছে? কাইন্ডনেস আছে। তো আপনি যখন তার মধ্যে অনেক কাইন্ডনেস দেখলেন, ট্রুথফুলনেস, অনেস্টি, রেপুটেশন, ট্রাস্ট, এই যে ট্রাস্ট করলেন, ট্রাস্ট থেকে ধীরে ধীরে আপনি তাকে হয়তোবা বিলিভ করেন, বিশ্বাস করেন, হ্যাঁ, এটা আপনার বিশ্বাস তার প্রতি। ওকে, তাহলে যেটা বলতেছি, ধরেন আপনি কাউকে বিলিভ করা শুরু করলেন, এবার বিলিভ থেকে ধীরে ধীরে আপনি তাকে লাভ করা শুরু করলেন। যখন আপনি তাকে লাভ করেন, আপনি এখন তাকে অনেক বেশি ট্রাস্ট করেন, অনেক বেশি বিলিভ করেন, এবং আপনার মধ্যে কাজ করে এখন হ্যাপিনেস। কি করে স্যার? হ্যাপিনেস বা সুখ অনুভূতি কাজ করে। আচ্ছা, এই যে আপনার মধ্যে হ্যাপিনেস কাজ করছে, আপনি সুন্দরভাবে জীবন যাপন করতেছেন, তাকে নিয়ে ড্রিম দেখেন, আপনি তাকে নিয়ে আপনার মনের মধ্যে অনেক অনুভূতি বা ফিলিং কাজ করে। এখন এই হ্যাপিনেস এই পর্যন্ত যখন আপনি আসেন, হঠাৎ করে মনে হইলো এই লোকটার মধ্যে তো আসলে অনেস্টি নাই, যেটা আছে সেটা হচ্ছে ডিসঅনেস্টি, তার মধ্যে তো ট্রুথফুলনেস নাই, তার মধ্যে যেটা আছে স্লেভারি, দাসত্ব যদি বলে থাকি, তার মধ্যে যেটা আছে যে কাইন্ডনেস এর বিপরীত শব্দ ক্রুয়েলটি, অর্থাৎ নিষ্ঠুরতা। অর্থাৎ প্রথম প্রথম জামাই বউ ভালোই ছিল, কিছুদিন পরে গিয়ে তার আসল চেহারা বের হয়ে গেছে। ওকে, এরকম যদি হয় যে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এমন অবস্থায় আপনি যে তাকে বিলিভ করতেন আর বিলিভ করবেন না, আপনি যে তাকে লাভ করতেন এখন আপনি তাকে হেট করা শুরু করবেন।
আপনার মধ্যে যে হ্যাপিনেস কাজ করতো সেটা এখন পেইনে রূপান্তর হবে। এখন আপনি চিন্তা করেন, এই যে একটা ব্যাড এক্সপেরিয়েন্স আপনার লাইফে হইল, সেই এক্সপেরিয়েন্সও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এখন আপনি আর কাউকে ট্রাস্ট করেন না, আপনি এখন অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারছেন ভালোবাসা সম্পর্কে, সেই জ্ঞানকে আমরা বলি নলেজ। কি বলি স্যার? নলেজ। এবং এই নলেজ এবং এক্সপেরিয়েন্স দুইটা জিনিস যখন কোনো ব্যক্তির মধ্যে থাকে তাকে বলা হয় জ্ঞানী বা ওয়াইজ। সেই ওয়াইজ থেকে আপনাকে লোকজনে বলে লোকটার মধ্যে অনেক জ্ঞান বা উইজডম আছে বা প্রজ্ঞা আছে। হ্যাঁ, এই যে যে কথাগুলো আমি লিখেছি এগুলাই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখন পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা এই জায়গা থেকে? তখন আমি ওখানে আবার প্র্যাকটিস চলে যাব। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে? একটু কমেন্টস করে জানিয়ে দেন যে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউনটা ক্লিয়ার বুঝতে পারছি। আমি তখন ওখানে প্র্যাকটিসে চলে যাব। ওকে, আমি চাইলে বইয়ের কথা বলতে পারতাম, বাট বইয়ের কথাগুলো একটু আমার কাছে মনে হয় যে আসলে ওভাবে করে অগুছালো না করে গুছিয়ে বলাটা উচিত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেই অংশটাকে নিব। আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন যে হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, এবার যদি বুঝতে পারেন তাহলে আমরা এবার আমাদের যে কি তো বলে প্র্যাকটিস, প্র্যাকটিসে চলে যাই। যে প্র্যাকটিসে কি বলা হয়েছে দেখেন, একটা প্রশ্ন বলছে 43rd যেটা প্রশ্ন নাম্বার বলছে স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? স্লেভারি মানে দাসত্ব। এই দাসত্ব জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে একটা অনুভূতি যে লোকটার মধ্যে দাসত্ব কাজ করে, সে মানুষের দাস হয়ে বেঁচে থাকতে পছন্দ করে, এটা তার একটা অনুভূতি। দাসত্ব জিনিসটা দেখা যায় না। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অনেস্টি, তো একটু আগে বলছি সততা দেখা যায় না, এখানে অনেস্টি আসছে। আবার এখানে বলছে বিউটি সৌন্দর্য, সৌন্দর্য কিন্তু দেখা যায় না, এটা জাস্ট প্রকাশ পায় যে তার আচরণের মাধ্যমে যে লোকটা মধ্যে সুন্দর আছে। অনেকে চুপচাপ থাকে, অনেকে বলে এটাই তার সৌন্দর্য, সে চুপ থাকে। অনেকে একটু হাসি দেয়, বলে এটাই তার সৌন্দর্য। স্মাইলিং করে, এটা দেখা যায়, স্মাইল দেখা যাচ্ছে, বাট এটা যে সুন্দর লাগছে এটা অনুভব করা যায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এখানে দেখেন আমরা বলছি উইজডম, প্রজ্ঞা, একটু আগে বললাম, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, এটাও কোন নাউন স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি এখানে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন হ্যাপিনেস তো বললাম, ডিসিপ্লিন, হ্যাঁ সুশৃঙ্খল, চুপ থাকাটাও সুশৃঙ্খলতা, ঘুমানোটাও ভালোভাবে সময় মতো, এটাও ডিসিপ্লিনের মধ্যে পড়ে। অর্থাৎ ডিসিপ্লিন যেটা বললাম, এই শৃঙ্খলা, এটা কিন্তু অনুভূতি। একজন লোক ঘুমাই থেকে চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না, এটাই ডিসিপ্লিন। এটা জাস্ট অ্যাক্টিভিটি দেখা যায়, বাট ডিসিপ্লিন জিনিসটা দেখা যায় না। ডিসিপ্লিনের জন্য আপনি যে অ্যাক্টিভিটি গুলো পালন করেন, যেমন চুপ থাকা, আস্তে কথা বলা, লাইন ধরে দাঁড়িয়ে চলা, সময় মতো খাওয়া দাওয়া করা, কারোর সাথে খারাপ আচরণ না করা, এই অ্যাক্টিভিটিস গুলো দেখা যায়, বাট এটাকে যে একত্রে সামষ্টিকগত ভাবে ডিসিপ্লিন বলে সেটা দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ক্ষমা, ফরগিভনেস, এটা তো দেখাই যাবে না, আপনারা জানেন। এজেন্সি, এটা নিয়ে খুব প্রশ্ন হয়, অনেকে বলে স্যার এজেন্সি মানে কিন্তু প্রতিনিধিত্ব। হ্যাঁ, এজেন্সি মানে কি? প্রতিনিধিত্ব। অর্থাৎ এটা অনেকটা লিডারশিপের মতো, যে প্রতিনিধিত্ব লিডারশিপের মতো। লিডারশিপ মানে নেতৃত্ব, আর এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটু অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা লিখে নেবেন। হ্যাঁ, এজেন্সি এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মানে সত্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন বলছি। এরপরে বলছে দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, সাহসিকতা, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এজেন্সি আমি বলছি যে এজেন্সি মানে প্রতিনিধিত্ব, এটা একটা গুণ, যে এই লোকটার মধ্যে এজেন্সি আছে মানে প্রতিনিধিত্ব করার একটা গুণ আছে আলাদা, এটা একটা গুণ। হ্যাঁ, এজেন্সি কি? একটা গুণ। আমরা অনেকে মনে করি এজেন্সি মানে সংস্থা, এটা ভুল। হ্যাঁ, এজেন্সি মানে যে সংস্থা বলেন এটা হচ্ছে মূলত অর্গানাইজেশন মানে সংস্থা, বাট এজেন্সি যেটা এটা হচ্ছে প্রতিনিধিত্ব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যে ভাইয়া প্রশ্ন করছেন আমি আশা করি উত্তরটা দিতে পেরেছি, একটু লিখে ফেলবেন যে এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ভুল হতে পারে না হলে, যদি ভুল হওয়ার চিন্তা থাকে তাহলে এইটাকে প্র্যাকটিস আকারে লিখে ফেলেন যে স্যার এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে,
দেখেন পরে কি বলছে, হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইজ ইনফ্যান্সি, মানে নিষ্পাপতা, শৈশব সুলভ আচরণ, ইনফ্যান্সি এটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি মানে বিজয়, এটা আমার অনুভূতি, আমি চুপ করে আছি, হঠাৎ করে জানতে পারলাম যে হ্যাঁ স্যার 56টা বুঝাই দেন, 56 আসতেছি ভাইয়া আসতেছি। ওকে, তাহলে ভিক্টোরি যেটা, এটাও আমাদের কি, দেখেন কি বলছে, নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার। তো এই যে ট্রাফালগার তার বিজয় হয়েছে, আসলে এটা তোর অনুভূতি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 56 নম্বর, হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট। সাউন্ড মানে হচ্ছে মূলত আমরা যদি বলি সুন্দর, ভালো, চুপি চুপি, মানানসই। যেমন সাউন্ড স্লিপ মানে সুন্দর ঘুম, হ্যাঁ, সে তার সুন্দর বা নিরপেক্ষ বিচারের জন্য বিখ্যাত। এই যে জাজমেন্ট দেখতেছেন, জাজমেন্ট শব্দের অর্থ বিচার। বিচার দেখা যায় না, বাট বিচারের রায়টা দেখা যায়। বিচার আপনার মনের অনুভূতি, আপনি একটা রায় দিচ্ছেন, বাট এই রায়ের কারণটা কি, আপনি মনে মনে বিবেকের কাছে প্রশ্ন করে একটা বিচার করছেন যে হ্যাঁ তাকে কি ফাঁসি দিব নাকি দিব না। এই রায়টা দিলেন যে ফাঁসি, এটা আপনি দেখতে পাচ্ছেন, সাইন করে দিচ্ছেন, বাট এইটার জন্য যে আপনি বিচারটা করছেন মাইন্ডের মধ্যে, বিবেচনা, বিবেক দিয়ে, এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, যিনি প্রশ্নটা করেছেন। হ্যাঁ, ব্যুরো, ব্যুরো মানেও সংস্থা, হ্যাঁ, ব্যুরো মানেও সংস্থা, বিউরো বলা হয় যেটাকে, বিউরো বা ব্যুরো। এরপরে ধরেন ভিক্ষাবৃত্তি, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন বেগার, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কোনটা, বেগারি, এটা আপনারা জানেন, এটা অবশ্যই মনে রাখবেন। ওকে, আচ্ছা এরপরে আসে স্যার একটা কথা বলছে ব্রড, ব্রড মানে প্রশস্ত। আসলে এখানে ব্রড মানে হচ্ছে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বৃহৎ আকার। আমরা যদি আমাদের ভাষায় বলি এটা হচ্ছে বড় মনকে নির্দেশ করে, বড় মন, বড় ধরনের মন মানসিকতা, সেটাকে বলা হয় স্যার জাজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ একটু লিখে নিবেন, বুঝছি ভাই। 54টা আবার বলেন, 54 নম্বর কি ছিল, ইনফ্যান্সি, ওই যে বললাম নিষ্পাপতা, শিশু সুলভ আচরণ, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা ব্রড যেটা, এটা দিয়ে মূলত বড় মনের পরিচায়ক বোঝায়। স্যার বেশি সময় নিয়ে বেশি টপিক নিয়ে পড়ালে ভালো হতো। আপনার কথা বুঝি নাই আমি, যে বেশি সময় নিয়ে বেশি টপিক নিয়ে পড়ালে ভালো হতো মানে কি, আমরা কি কম সময় নিয়ে কম টপিক নিয়ে পড়তেছি? আচ্ছা এরপরে বলছে স্যার এখানে একটা ওয়ার্ড হিরো, নায়ক, নায়ককে দেখা যায়, বাট নায়ক থাকার জন্য যে গুণ হিরোইজম থাকতে হবে সেটা দেখা যায় না, এটা অনুভব করা যায় যে হ্যাঁ তার মধ্যে হিরোইজমের কিছু গুণাগুণ হয়তো বা আছে। ওকে, তাহলে সেইগুলো হচ্ছে আমাদের কোন নাউন, হিরোইজম কথাটা, এই হিরোইজমটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কিং মানে রাজা, বাট কিংশিপ মানে হচ্ছে রাজস, কি বলে এটাকে, রাজত্ব, অর্থাৎ এটা তার একটা অনুভূতি যে সে একটা রাজা রাজা ভাব ফিল করে, কিংশিপ আছে তার মধ্যে, মানে রাজার যে গুণগুলো থাকা উচিত এটাকে বলা হয় কিংশিপ। তো সেইটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, বইটার পিডিএফ গ্রুপে আজকেও দেওয়া হয়েছে। ওকে, বইটার পিডিএফ গ্রুপে আজকেও দেওয়া হয়েছে। যারা একটু আছেন তারা বলেন তো পিডিএফ পেয়েছিলেন কিনা। আজকেও মোটামুটি 2-1 দিন পর পরই পিডিএফটা গ্রুপে দেওয়া হয়, আপনারা একটু বলেন আমাকে যে পিডিএফটা পেয়েছিলেন কিনা। ফিফটি এইট, ওই যে বলছি ব্রড মানে হচ্ছে বড় মন মানসিকতা, এটা দিয়ে কি বোঝা হয়, বড় মন মানসিকতা। ওকে, ব্রড যেটা বড় মন মানসিকতা, অর্থাৎ এই লোকটার বড় মন মানসিকতা মানে কি, দেখা যায় লোকটার মন বড়, এটা দিয়ে বোঝায় তার ভিতরে যে গুণাগুণ আছে এইটা। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি যারা আমরা গ্রুপে দিয়েছি তারা কিন্তু অলরেডি জানে যে স্যার পেয়েছি, আমরা আমাদের গ্রুপে অ্যাবস্ট্রাক্ট মানে অলরেডি দিয়েছি। যারা পান নাই তার মানে তারা আমাদের গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, ভর্তি হয়েছেন শুধু। বাট আমরা যে 3টা লিঙ্ক একসঙ্গে দেই, আপনারা জানেন যে আমাদের 1 নাম্বার একটা লিঙ্ক থাকে, 2 নাম্বার একটা লিঙ্ক থাকে, এই দুইটা ফেসবুক লিঙ্ক, আর 3 নাম্বার একটা লিঙ্ক থাকে মানে একই সাথে, সেটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক। আর এটা ক্লিক করলে অটো জয়েন হয়ে যায়, আমার জয়েন করতেও হয় না, আপনারা চাইলে এখনো জয়েন হতে পারেন, যে আপনার যে লিঙ্কটা আপনাকে শুরুতে দেওয়া হয়েছিল সেটা দেখে দেখে। ওকে, আমাদের 20তম গ্রুপে এই লিঙ্ক গুলা দেওয়া আছে। ওকে, ওই যে দেখেন প্রশ্ন করছে, অনেকেই না জেনে কি করবে, তারা বলবে যে ভাইয়া পিডিএফ দেওয়ার কথা দেয় না, হ্যান ত্যান, বাট নিজের দোষটা মানুষ স্বীকার করতে চায় না, কেন যেন আমি জানি না। এটা হয়তো বা ইনস্টিংটিভলি যেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ মানে এটা দেওয়া থাকতে পারে এরকম। আচ্ছা বেগার থেকে ব্রেগারি বলছি, ভিক্ষা বৃত্তি, হ্যাঁ ভিক্ষা বৃত্তি এটা একটা পেশা। ওকে,
এটা একটা পেশা, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা তাহলে অন্তত পক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত আমরা যতগুলো নাউন পড়লাম, আপনারা নিশ্চিতভাবে হয়তো বা বুঝতে পারছেন এখন পর্যন্ত যে স্যার নাউন রিলেটেড যে বিষয়গুলা আপনারা আশা করি এখন পারবেন। এরপরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা করলে আশা করি যে আর সমস্যা হওয়ার কথা না। আপনারা নিজেরা এখন উত্তর করার চেষ্টা করবেন, কেমন? আমি উত্তরগুলাকে ঢেকে দিই একটু, আপনারা নিজেরা উত্তর করবেন। যদি এগুলো সব করা হয়েছে অলরেডি, 61 নাম্বারটা কি হবে, 62 নাম্বার কি হবে, 63 নাম্বার কি হবে, 64 নাম্বার কি হবে, 65 নাম্বার কি হবে, 66 নাম্বার কি হবে, একটা একটা করে আপনি উত্তর করবেন। ওকে, প্রথমেই প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? রাইস কোন নাউন আপনারা পড়ছেন, ক্লাস কোন নাউন পড়ছেন, ইন্টেলিজেন্স কোন নাউন পড়ছেন, এটাও জানেন। এবার সবগুলা মিক্সিং প্রশ্ন, হ্যাঁ, এটা একটু আমাকে উত্তর করে দেন আপনারা। আমি চুপ আছি কিছু সময়, আপনাদেরকে জাস্ট কমেন্ট গুলো দেখছি আমি আপনাদের, আর আপনারা যে উত্তর করছেন উত্তরগুলো একটু দেখছি তাকিয়ে তাকিয়ে যে হ্যাঁ। ওকে, আপনারা উত্তর করেন, আমি নাম বলছি কিন্তু, হ্যাঁ, যে কে কি উত্তর করছেন। ইন্টেলিজেন্স মিট, অ্যাবস্ট্রাক্ট ক্লাব, এটা দেওয়া আছে। তারপর হচ্ছে রানী কুইন উত্তর করেছে অলরেডি, দুলাল হোসাইন নীরব উত্তর করেছে, তাসনিম জাহান বৃষ্টি সে উত্তর করেছে, আবু বকর সিদ্দিক, সালমা আক্তার, জয় হাসান, আমি ভাবলাম জয়া হাসান নাকি, জয় হাসান না জয়া আহসান, তাই না? তাসলিমা উত্তর করেছে, আফসানা মিমি উত্তর করেছে, দুলাল হোসাইন নীরব 63 নাম্বার বলছে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং পরবর্তীতে আছে জি কে গোলক দত্ত, তাই না? তারপরে মাহমুদুল হাসান শাকিল, অর্কেস্ট্রা, অধরা বৃষ্টি, আফসানা মিতু, লিপি আক্তার এবং হালিমা আক্তার বিপাশা উত্তর করেছে। তারপরে হচ্ছে সামিরা খাতুন, ঋতু, ঋতু দুইবার ঋতু, তাই না? তার মানে কি শীতকাল আর গরমকাল। আয়শা সিদ্দিকা উত্তর করেছে, জান্নাতুল ফেরদৌস উত্তর করেছে, শান্তা ইসলাম, সঞ্জিদা হোসাইন সাইমা, মাসুদ রানা, মুস্তাকিম হক, ফাহিম আক্তার, সামিরা খাতুন সেও বলছে স্যার বুঝা আসছে না স্যার, 66 বুঝতে পারছেন না, সমস্যা নাই, 66 উত্তর করার দরকার নেই, আমি ওটা পরে হয়তো দিয়ে দিব, নিচে একটু দেখা যাচ্ছে না আর কি। তারপর ভাই 66 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা বুঝাই দিব, সমস্যা নাই। বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অবশ্যই একটা বিষয় আছে সেটা দেখাবো। সিক্সটি সিক্স নাম্বার বুঝাই দেবো স্যার, আমি সমস্যা নেই, 66 নাম্বার বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমার অ্যান্সার পড়েন না, সুমাইয়া আক্তার, এই যে বললাম সুমাইয়া আক্তার অ্যান্সার করেছে, সুমাইয়া আক্তার অ্যান্সার করেছে। ওকে, লিপি আক্তার, তানজিমা আক্তার, প্রীতম দাস, পার্থ, ওয়াসিম আকরাম, তাই না? ওয়াসিম আকরাম, বর্ষা ইসলাম, মায়া, আব্দুল আহাদ, এরপরে হচ্ছে মুস্তাকিম হক, আয়শা সিদ্দিকা, ফাহিম আক্তার, ইতি সরকার, দীপা সাহা উত্তর করেছে, ওয়াসিম আকরাম 67 নাম্বার উত্তর করেছে, মানে যেটা দেখা যাচ্ছে না, তার মানে সে বইয়ের উপরেই আছে। ওকে,
সাফান আছে স্যার, আমার কাছে বইটা আছে, এখানে কমেন্ট করতে গেলে সময় লাগছে, নিজে খাতায় উত্তর করছি ঢেকে রেখে। গুড, এটাও ভালো। উত্তর করা দিয়ে পারা, ভালো দিয়ে করা পারা। 64টা সলভ করে দেন ভাইয়া। 64 বলছে নিচের কোনটি কালেকটিভ নাউন নয়, সেটা বলছে তাই না? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন। নেভি, তারপরে বলছে লাভ, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা মানে হচ্ছে বাদক দল, দল, হ্যাঁ। পাবলিক, এটাও আপনার সাধারণত সিঙ্গুলার না, এটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে বোঝায় পাবলিক। নেভি এটা তো আমরা জানি, বাট লাভ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সহজে বোঝা যায়। লাভ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা কমন নাউন নাই। আমারটা বলেন নাই স্যার, স্বপ্নবিলাসী টুম্পা। এই যে বললাম স্বপ্নবিলাসী টুম্পা, আমারটা বলেন নাই, সেটা লিখেছে ওয়াসিম আকরাম, মুস্তাকিম, দীপা। কেউ যেন ভাইবেন না যে নাম মুস্তাকিম দীপা, বলছি মুস্তাকিম, তারপরে দীপা, অঞ্জনা। 65 নাম্বার আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, সবগুলাই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার একটু আপনারা তো অনেক উত্তর করেছেন মাশাল্লাহ, আমরা এখন নিজেরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা একটা করে, একটু খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন, কেমন? এবার আমি উত্তরগুলো একটু দেখে মানে বের করছি, আপনারা একটু মিলিয়ে নেবেন, হ্যাঁ। একটা একটা করে চিন্তা করব। আমি এই নিচের প্রশ্ন যারা করতেছিলেন তাদেরকেও দেখাই একটু। আচ্ছা, এই পর্যন্ত 63 নাম্বার পর্যন্ত মোটামুটি কারো প্রশ্ন ছিল না তেমন, 63-র পরে গিয়ে অনেকের প্রশ্ন আসছিল। আচ্ছা, একটু খেয়াল করেন, প্রথম প্রশ্নটা বলছে যে কাইন্ডনেস কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনারা সহজেই করেছেন। সমস্যাটা হচ্ছে 64-তে একটা প্রশ্ন বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন। লাভ একটু আগে বলছিলাম এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে বাকি সবগুলা কালেকটিভ নাউন। এর মধ্যে নেভি একটা সংস্থা বা দল, পাবলিক এটা একটা সমষ্টিকে বোঝায়, অর্কেস্ট্রা মানে বাদক দল, এটাও একটা সংস্থাকে বোঝায়, হ্যাঁ, বা সমষ্টিকে বোঝায়। তাহলে হিসাবটা হচ্ছে সমষ্টিকে বোঝাবে, এটাকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করব স্যার যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলা, এখানে একটা কথা ছিল যে অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে স্যার নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। সেম আগের মতো, ক্লাস মানে একটা সমষ্টিকে বোঝায় বা দলকে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অডিয়েন্স মানে মানে অডিয়েন্স হচ্ছে দর্শক, যাদের উদ্দেশ্য সেম, আমি বলেছিলাম, তাহলে এটাও একটা কোন নাউন? কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউন। পাবলিক একটু আগেই ছিল, তাহলে পাবলিকও কালেকটিভ নাউন আছে, শুধু ফেয়ার এটা কালেকটিভ নাউন নয়। আচ্ছা, এরপরে বলছে স্যার 66 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দেখেন লং, লং যেটা বলা হয়, লং মানে দীর্ঘ, আর একটা হচ্ছে স্যার হাইট। হাইট মানে আমরা বলে থাকি অনেকে যে হাইট হচ্ছে এত, মানে উচ্চতা, এটা একটা বিষয়। ম্যান একটা কথা লেখা আছে, ম্যান আমরা জানি প্লুরাল করা যায় মানুষগুলো। জুরি কালেকটিভ নাউন, এটা কমন নাউন। আর লং যেটা দেখতেছেন, এই লং মূলত অ্যাডজেক্টিভ। লং কি স্যার? অ্যাডজেক্টিভ। আবার বলতেছি লং এর একটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে লেন্থ। লং এর নাউন কি? লেন্থ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি এটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে একটা হচ্ছে স্যার হাইট। হাইট কোন নাউন? লেন্থ যদি বলতো, আমি বলি আবারও স্যার, লেন্থ যদি বলতো তখন এটা হইতো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা অনেক বড়, বাট এটা একটা নির্দিষ্ট পরিমাপ নাই যেখানে গিয়ে শেষ হয়ে গেছে। আবার হাইট যেটা বলতেছেন, হাইট মানে উচ্চতা, আর এই উচ্চতার শেষ নাই যেখানে গিয়ে এটা শেষ। এটা বলতে সামাজিক উচ্চতা বুঝাইতে পারে, সামাজিক মর্যাদা বা রেসপেক্ট কেও বুঝাইতে পারে, হ্যাঁ, বংশীয় মর্যাদাকেও বুঝাইতে পারে। এটা মূলত হচ্ছে হাইট। অর্থাৎ লেন্থ এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট অপশনে বলছে লং, এই জন্য এটা নাউন হয় নাই। বাট এইটা নাউন হয়েছে কারণ এটা হাইট হাই বলে নাই। বুঝতে পারছি কিনা? এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া 66 নাম্বারটা একটু বুঝিয়ে দেন, বুঝছেন কিনা এখন একটু আমাকে কমেন্টসে জানান যে ভাইয়া 66 নাম্বারটা বুঝতে পেরেছি। ওকে,
একটু কমেন্টসে জানান যে ভাইয়া ৬৬ নাম্বারটা বুঝতে পেরেছি। তারপরে আসি ৬৭, বলছে কোনটি কালেকটিভ নাউন নয়, সেম আগের মতো। অডিয়েন্স, পুলিশ, ক্যাটল এগুলা কালেকটিভ নাউন। সিটি কমন নাউন, হ্যাঁ সিটি কমন নাউন। আচ্ছা এই তো বলছে ৭১ নাম্বারটা বুঝান স্যার, ক্লাস রুটিন আবার গ্রুপে দেন দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, দিব। বুঝছি ভাই। ৬৬ নাম্বার স্যার আরেকবার বলছি, লং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এটা অ্যাডজেক্টিভ। এটা লেন্থ হইলে নাউন বলতাম, হ্যাঁ এটা লেন্থ হইলে নাউন বলতাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যান আর জুরি, ম্যান কমন নাউন আর জুরি এটা কালেকটিভ। ওকে আচ্ছা এরপর একটু খেয়াল করেন, পরবর্তী প্রশ্নটা বলছে ৬৭ নাম্বার, এটা তো বলছে ৬৮ নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে একটু দেখেন, আমি এই প্রশ্ন এই মানে শেষ করে ইনশাল্লাহ তারপরে শেষ করবো আজকের ক্লাস, সমস্যা নেই, সবগুলাই বুঝাই দিচ্ছি। আচ্ছা এইখানে বলছে কি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। আচ্ছা একটা কথা বলছে স্যার বেসিস, দেখেন বেসিস এটা কিন্তু সরাসরি বেসিস একটা কথা আছে সেটা থেকে নেওয়া। বেসিস মানে ভিত্তি, হ্যাঁ বেসিস মানে কি ভিত্তি। আচ্ছা এই যে ভিত্তি দেখতেছেন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, এটা মূলত আমরা যদি বলি একটা অবস্থাকে বোঝায়, ওকে স্টেট বোঝায় এটা। আর ফ্লিট মানে নৌবহর, এটা কালেকটিভ নাউন। শোল এটা হচ্ছে সরাসরি মাছের ঝাঁককে বোঝায়। আর কিছু ক্রু মানে দল, এটা তো বুঝেন, বিশেষ করে যারা লাফিয়ে চলে এদেরকে ক্রু বলা হয়ে থাকে। আচ্ছা অথবা ট্রুপারও বলা হয়ে থাকে। তাহলে এইগুলা এই যে কয়টা এটা কালেকটিভ নাউন। আর এই যে যেটা পাচ্ছেন বেসিস, এটা হচ্ছে কালেকটিভ নাউন নয়। আচ্ছা বেসিসটা আগেই বলছি, বেসিস মানে ভিত্তি। বেসিস মানে কি ভিত্তি, এটা কালেকটিভ নাউন নয়। এটা এমন না যে কালেক্ট করা হয়েছে। ভিত্তি কি কালেক্ট করা হয় স্যার, বুঝেন কি ভিত্তি কালেক্ট করা হয়। ৭০ নাম্বার দেখেন কোনটি কালেকটিভ নাউন, এবার ডিরেক্ট প্রশ্ন করছে কোনটি কালেকটিভ নাউন। লাইব্রেরি কালেকটিভ নাউন, কারণ বইগুলা সংগ্রহ করে লাইব্রেরি করা হয়, হ্যাঁ এগুলাকে কালেকটিভ নাউন বলা হয়। এরকম নেট সমস্যা থাকলে ক্লাস করবো কেমনে করে, এটা আপনার নেট সমস্যা। অন্যদের কি নেট সমস্যা হচ্ছে স্যার একটু বলেন তো, অন্যদের কি সমস্যা হচ্ছে? ৬৮ নাম্বার বাদ পড়ছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এই যে চাইল্ডহুড শৈশব, চাইল্ড এটা কমন নাউন, বয় এটা কমন নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন। আর চাইল্ডহুড এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে ৬৮ বাদ পড়ছে বললাম, সমস্যা নাই। আচ্ছা ৭১ কমন নাউন কোনটা নিচের? কমন নাউন দেখেন বলছে কমন নাউন যেটা, দেখেন মার্স, মার্স একটা গ্রহের নাম, হ্যাঁ এটা প্রপার নাউন। ওকে মার্স এটা একটা গ্রহের নাম, এটাকে মাসের নামও বলতে পারেন। ক্লাস এটা কালেকটিভ নাউন, হ্যাঁ। জুট এটা কমন নাউন, জুট এটা কমন নাউন, অর্থাৎ যেভাবে আমরা যেমন ফ্রি বলি, এলিফেন্ট বলি। আচ্ছা এখন আমাকে প্রশ্ন করছে কোনটি কমন নাউন, যেটা আমার এখানে বলছে নিচের কোনটি কমন নাউন, সরি। তো এখানে যেটা বলছে স্যার মার্স এটা প্রপার নাউন, ক্লাস কালেকটিভ নাউন, জুট ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ জুট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন উপাদান। আর মাউথ হচ্ছে মুখ, এটা হচ্ছে আমাদের কমন নাউন। মাউথ হচ্ছে মুখ, এটা কমন নাউন। আবার বলতেছি মার্স প্রপার নাউন মানে একটা উপগ্রহের নাম, ক্লাস কালেক্ট করে সংগ্রহ করে নাউন দেওয়া হয়, এটা কালেকটিভ নাউন। জুট পাট এটা একটা পদার্থ, বা আমরা যেটা বললাম যে গুণে বিনিময় করা হয় না, পরিমাপ করে বিনিময় করা হয়, এটা ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। আর মাউথ হচ্ছে মুখ, যেটা এটা কমন নাউন। মুখ থেকে মুখগুলো বলতে পারেন, সমস্যা নেই। ওকে আমি এই জন্য বলছি যে এই যে ও দেখেন অন্যরা বলছে নেট সমস্যা নেই, আপনার এখন নেট সমস্যা হয়তো বা ওইখানে, হ্যাঁ আপনি পরে রেকর্ড আবার দেখে নিবেন, সমস্যা নাই। লাস্টে ৭২ তে বলছে কোনটি কমন নাউন, নিচের কোনটি কমন নাউন। দেখেন এখানে বলছে ফেব্রুয়ারি এটা প্রপার নাউন, জুট ম্যাটেরিয়াল নাউন একটু আগে বলছি, ক্লাস কালেকটিভ নাউন, মান্থ মানে মাস, হ্যাঁ মান্থ এটা কমন নাউন। এটা কিসের কমন নাউন? এটা ফেব্রুয়ারির কমন নাউন, ফেব্রুয়ারি প্রপার নাউন আর তার কমন নাউন হচ্ছে মান্থ। আবার যদি বলি জানুয়ারি এটা প্রপার নাউন, সেটার কমন নাউন মান্থ। ওকে আচ্ছা তো যাই হোক, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন বা এই পর্যন্ত করেছেন বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করলাম আমরা এই পর্যন্ত ক্লাসে যতটুকু করছেন ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসে জানান, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও একটু কমেন্টসে জানিয়ে দেন, কারণ আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আর এর পরবর্তীতে বেসিক যে অংশটা, এটার পরবর্তীতে যেটা থাকবে সেটা মূলত আপনারা কালেকটিভ নাউন, এর মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে, এগুলা মুখস্থ থাকবে, হ্যাঁ ভাই প্রত্যেকটা অপশনের নাউন গুলা বলে দিন। আমি তো বলে দিয়েছি সেভাবে, একটা অপশনও তো বাদ রাখি নাই যে কোনটা কোন নাউন, সবই তো বলছি ভাইয়া। আমি মনে হয় তাহলে হয়তো আপনি খেয়াল করেননি। আচ্ছা তো যেটা বললাম, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর যেটা বললাম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার এবং অনেক ভালো লেগেছে। দেখেন আমরা কিন্তু বই ধরে সলভ করাই বা আমরা বইটা ক্লিয়ার করার চেষ্টা করি, বাট আমি কিন্তু এই বই থেকে রুলগুলা নেই নাই, আমি রুলগুলো আমার মতো করিয়েছি। মাউথ মানে হচ্ছে মুখ, মাউথ মানে মুখ, এই যে ফেস যেটাকে আমরা বলে থাকি এর মধ্যে মাউথ মানে মুখ, এটা প্লুরাল করা যায়, মুখ থেকে মুখগুলো আপনি বলতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে সবাই মিলে সুন্দরভাবে আমরা আগাবো আস্তে আস্তে করে ইনশাল্লাহ। আর লাভ রিয়াক্ট পছন্দ করি, সো একটু লাভ রিয়াক্ট করেন। যে কালেকটিভ নাউন কি স্যার? কালেকটিভ নাউন হচ্ছে বলছি কালেক্ট করা হয় তারপরে নাম দেওয়া হয়, একই উদ্দেশ্য থাকে। যেমন আমরা ক্লাসে যদি থাকি, ক্লাসে অনেককে কালেক্ট করা হয় এবং যারা আসে সবার উদ্দেশ্য পড়ালেখা করা। সেম ভাবে পুলিশ, এদেরকে জন্মের সাথে সাথে নাম দেওয়া হয় না, অবশ্যই অ্যাডমিশনে কাজে দিবে, ইংলিশের তো আর কোনো শেষ নাই। আচ্ছা, যেটা বললাম যে পুলিশ এদেরকে কালেক্ট করে নাম প্রদান করা হয় প্রশিক্ষণ দিয়ে, এবং এদের উদ্দেশ্য একটাই, দেশের আইন শৃঙ্খলা নিয়ে কাজ করা। আর্মিদেরকে কালেক্ট করে তারপরে সংস্থা আকারে নাম দেওয়া হয়। হ্যাঁ, না পুরা মাস্টার বই তো শেষ দেওয়া সম্ভব না, কারণ পুরা মাস্টার বই আপনি কেন পড়বেন? পুরা মাস্টার বই তো আপনার প্রয়োজন নেই। এখানে অনেক অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলতে আপনাদের জন্য যেটা না করলেও নয়, এরকম রুল আছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা অনেকগুলা বলছেন রাষ্ট্রের প্রোটিন কোথায় পাবো, মানে কি বুঝলাম না এটা। বেসিস মানে বলেছিলাম যে স্যার বেসিস মানে হচ্ছে, বেসিস শব্দটা ভিত্তি বুঝায় সাধারণত। লিটারেচারের ক্লাস না, এখানে লিটারেচারের ক্লাস আসছে না, এখানে আমাদের লিটারেচারের ক্লাস নিচ্ছি না। আমার কমেন্ট পড়লেন না স্বজন ভাই? পড়ছি তো ভাইয়া, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ক্লাস ভিডিও কোথায় পাবো? আমরা এই গ্রুপে ক্লাসের ভিডিও দেবো। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কি আলাদা কোর্স আছে? হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যাডমিশনের বি ইউনিটের জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে, বি ইউনিট শুধুমাত্র, যেখানে বাংলা, ইংলিশ, জিকে এই 3টা সাবজেক্ট পড়ানো হবে। সেখানে আবার স্যার এরকম করে বই থেকে পড়াবেন না, হ্যাঁ, সেখানে স্যার স্যারের মতো করে পড়াবেন। কারণ স্যাররা যখন স্যারের মতো পড়াবেন তখন আপনি অনেকগুলা বইয়ের ইন্টারেস্ট ওখানে পাবেন, সুদ সহ পাবেন, যেটাকে বলি লাভ সহ। যেমন আমি চাইলে আজকে এই বইটা শেষ করলে আরো আগে হইতো, বাট আমি আবার এক্সট্রা কিছু জিনিস আপনাদেরকে দেখাইছি ক্লাসের বাহিরেরও, তো এই অংশগুলা করছেন। আর আরেকটা কথা বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন করবেন, স্যার ভোকাব পার্ট পড়ানো হবে? হ্যাঁ, ভোকাব পার্টও পড়ানো হবে, সেখানে কিভাবে মুখস্থ করতে হয়, কোন কোন টপিক পড়বেন, এগুলো আমি বলে দিই এরকম। নতুন গ্রুপে কি রেগুলার ক্লাস দেওয়া হবে এভাবে? হ্যাঁ, নতুন গ্রুপে এভাবে রেগুলার ক্লাস হবে। অ্যাডমিশনের ওইটা চলবে, দিয়ে চলবে না? হ্যাঁ চলবে। আচ্ছা, একটু কি যেন বলতে চাইছিলাম আমি তখন, একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া অ্যাডমিশনের ব্যাচের ব্যাপারে একটু কি যেন জিজ্ঞাসা করছে। তো অ্যাডমিশনের শুধুমাত্র বি ইউনিটের জন্য আমাদের একটা কোর্স আছে, মানে বি ইউনিট শুধুমাত্র। তো বি ইউনিটে আমাদের বাংলা, ইংলিশ, জিকে এটা হবে, এবং এটা হচ্ছে আগামী আপনার 13 তারিখ, যেটাকে বললাম 13 তারিখ থেকে সেই ব্যাচের পেইড ব্যাচের রেগুলার ক্লাস শুরু হবে 13 তারিখ থেকে। এটা আমাদের টপ টিচার্স নামক একটা পেজ আছে, টপ টিচার্স। হ্যাঁ, এই টপ টিচার্স পেজে আপনি আমাদের ওই অ্যাডমিশন রিলেটেড যাবতীয় যা যা আছে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই ব্যাচেই হচ্ছে আমরা একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আদার্স যেগুলা ইউনিভার্সিটি আছে সেখানে সরাসরি করব। হ্যাঁ, প্রাইমারির জন্য আমাদের আলাদা কোর্স আছে, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের স্পেশাল একটা কোর্স আছে। তো ওই কোর্সগুলোতে যারা এনরোল করবেন তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যাঁ, 01970214735, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক দিয়ে আপনি কোন কোর্সটি করতে চান সেটা একটু জানাবেন, যে ভাইয়া ডিউ এর জন্য অথবা প্রাইমারি বা নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের জন্য, তখন ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা দেখব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আল্লাহ যেন সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে, এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, আর ততদিনে সবাই খুব খুব ভালো থাকবেন, এটাই প্রত্যাশা সবার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।